আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি হচ্ছি নয়নচন্দ্র দে, সৃষ্টি একাডেমিক স্কুলের নবম দশম শ্রেণীর রসায়ন শিক্ষক। তো তোমাদের অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে পদার্পণের জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমাদের অনলাইন কার্যক্রমের সাথে অনলাইন ক্লাসগুলোর সাথে তোমরা ওতপ্রোতভাবে জড়িত থাকবে এই আশা আমরা করছি। তাহলেই তোমাদের ধারাবাহিক শিক্ষা কার্যক্রম চালু থাকবে। যেহেতু এটি বৈশ্বিক একটি মহামারী, আমাদের সেহেতু অনলাইন কার্যক্রমের উপর ভিত্তি করে কিন্তু আমাদের বর্তমান সময়টাকে পার করতে হবে, যেহেতু আমরা স্কুলের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারতেছি না। তো আমরা স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি আমরা শিক্ষকবৃন্দ তোমাদের জন্য যথাযথ চেষ্টা করে যাব এবং তোমাদের নিয়ে আমরা আগামীর পথ চলাটা আমাদের সুদৃঢ় হবে এই কামনায় আমরা করে 2021 সালকে বরণ করে নিব এবং 2021 সালের কার্যক্রমটাকে আমরা বেগবান করব। তো যাই হোক, অষ্টম শ্রেণীতে তোমরা কিন্তু একটি রসায়ন বই পড়েছ, একটি বিজ্ঞান বই পড়েছ, আর সেই বিজ্ঞান বইয়ে তোমাদের রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান 3টি বিষয় ছিল। এখন কিন্তু তুমি যদি বিজ্ঞান করতে চাও, তুমি যদি সায়েন্স অনুসরণ করতে চাও, তাহলে কিন্তু তোমাকে একটি বই অনুসরণ করতে হবে। সেটা রসায়ন বিজ্ঞান একটি আলাদা বই, পদার্থ বিজ্ঞান একটি আলাদা বই, জীববিজ্ঞান একটি আলাদা বই। তাহলে আজকে আমি তোমাদের একটু রসায়ন সম্পর্কে ধারণা দেব। রসায়নটা কি, কিভাবে চলে আসলো, কিভাবে উৎপত্তি হলো, এর বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমরা যদি একটু শুরু করি যে আমাদের এই পৃথিবী সৃষ্টির শুরুটা, এই পৃথিবী সৃষ্টির শুরুটা যদি আমরা সৃষ্টি করি, তাহলে কিন্তু আমরা বলতে পারি আমাদের এই পৃথিবীটা সৃষ্টি হয়েছিল একটি গ্যাস পিণ্ড থেকে, আর সেই গ্যাস পিণ্ডটা ছিল রাসায়নিক উপাদান। দেখো, আগে কিন্তু বিশেষ করে হিলিয়াম, মিথেন, হাইড্রোজেন এই সমস্ত গ্যাসীয় পদার্থের প্রচলনটা বেশি ছিল। এখনো কিন্তু আমাদের বিভিন্ন গ্রহ উপগ্রহ আছে যেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মিথেন গ্যাস পাওয়া যাচ্ছে। এবং আমরা যদি সূর্যের কথা চিন্তা করি, সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, তাহলে কিন্তু আমরা দেখবে সেই সূর্যটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের একটি কুণ্ডলী বা পিণ্ড বলতে পারি আমরা। তো যাই হোক, রসায়ন এটি বিজ্ঞানের এমন একটি শাখা যা পাঠ করলে আমাদের সামগ্রিক বিজ্ঞান সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসে। অনেক সময় আমরা এটাকে বলে থাকি মাদার অফ সায়েন্স, বিজ্ঞানের মা, কারণ সকল বিজ্ঞানের সাথে রসায়ন বিজ্ঞানের একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। আর সর্বপ্রথম মিশরীয় সভ্যতায় এই রসায়ন চর্চাটা শুরু হয় এবং আলকেমি নামক একটি গোষ্ঠী ছিল যারা এই রসায়ন চর্চাটা শুরু করেন। এই জন্য কিন্তু পূর্বে যখন রসায়নের সভ্যতাটা শুরু হয়, তখন কিন্তু রসায়নকে আলকেমি নামে ডাকা হতো। রসায়নটা কিন্তু সর্বপ্রথম রসায়ন নাম ছিল না, এটা সর্বপ্রথম ডাকা হতো আলকেমি নামে, এবং এটা একটা ছিল মিশরীয় সভ্যতা থেকে সৃষ্টি এই শব্দটা। তাহলে এই রসায়ন আমাদের কি কি কাজে লাগে? দেখো, এই পৃথিবীতে তুমি এমন কোনো বস্তু বা উপাদান তুমি পাবে না যেখানে তোমাদের রসায়নের কোনো অংশগ্রহণ নাই, এবং এই রসায়নই কিন্তু আমাদের জীবনের পথেও। তাহলে আমি কিন্তু একটু আগে বলেছি রসায়ন শব্দটা আলকেমি নামক শব্দ থেকে চলে এসেছে। আলকেমি নামক শব্দ, তো আলকেমিয়া এই শব্দটা থেকে চলে এসেছে। তাহলে আমরা রসায়নের উৎপত্তিটা দেখব। উৎপত্তিটা কোথা থেকে হলো আমরা একটু জানতে পারলাম। এখন আমাদের সর্বপ্রথম যে আমাদের ধাতু এবং অধাতু যেগুলো তৈরি হয়, সেগুলোই কিন্তু মানুষ ধীরে ধীরে ব্যবহার করে তার উন্নতি ঘটিয়ে ধীরে ধীরে কিন্তু মানুষ আজকে আধুনিক জীবনে প্রবেশ করেছে। তোমরা হয়তো জেনে থাকবে কপারের নাম শুনেছ, এটাকে অনেক সময় আমরা তামা বলে থাকি। এই ধাতুটা কিন্তু সর্বপ্রথম মানুষ আবিষ্কার করে এবং সেটা থেকে কিন্তু ধীরে 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 ওইটাকে কিন্তু তার সাথে বিভিন্ন ধাতব পদার্থ মিশ্রিত করে
সংকর ধাতু তৈরি করে আজকে কিন্তু মানুষ আধুনিক যুগে প্রবেশ করেছে। তাহলে এই ধাতু আর রসায়নে কিন্তু তোমরা অবশ্যই জানো এটি যে 118টি মৌল রয়েছে, আর 118টি মৌলের মধ্যে কিছু রয়েছে ধাতু, কিছু রয়েছে উপধাতু, কিছু রয়েছে অধাতু। আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করেছি, ধাতু, উপধাতু, অধাতু। দেখো আমি যদি বলি যে ধাতু, তাহলে ধাতু কোনগুলো? আমি যদি বলি উপধাতু, তাহলে উপধাতু কোনগুলো? আর হচ্ছে অধাতু। তোমরা একটু মনে রাখবে, আমি একটু বেসিক আলোচনাটা বলি। বিশেষ করে যারা সক্রিয় ধাতু এবং যে ধাতুগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আমরা লিখতে পারি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। দেখবে যে সমস্ত মৌল উচ্চারণের শেষে আম যুক্ত থাকে সেটা কিন্তু ধাতু হয়। আবার আম ছাড়াও কিন্তু ধাতু আছে, জিঙ্ক, আয়রন, লেড, এগুলো হতে পারে। বিষয়টা খেয়াল করতে হবে। উপধাতু, তোমরা কার্বনের নাম শুনছো, সিলিকনের নাম শুনছো, এগুলো হচ্ছে উপধাতু, যারা অনেক সময় ধাতুর মতো আচরণ করে, অধাতুর মতো আচরণ করে। আর অধাতু হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ক্লোরিন। তাহলে আমি একটু আগে বলেছি আমাদের কিন্তু 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। কতটি মৌল? 118টি মৌল। সেই 118টি মৌলকে কিন্তু আমরা কয়টি ভাগে ভাগ করেছি? তিনটি ভাগে ভাগ করেছি, ধাতু, উপধাতু, অধাতু। এখানে আরো আমাদের নামগুলো আছে, তোমরা পর্যায়ক্রমে এগুলো জানতে পারবে। তাহলে আমরা কিন্তু রসায়নের যে 118টি মৌল, এই 118টি মৌল সম্পর্কে যদি আমরা সম্যকভাবে ধারণা না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের হবে না। তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো, অবশ্যই তোমরা এই মৌলগুলো সম্পর্কে জেনেছ। এখন আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের মৌলগুলি আছে, এই মৌলগুলির বাহ্যিক ব্যবহারটা কি। তোমরা একটি কথা মনে রাখবে, এই মৌলগুলো কিন্তু প্রকৃতিতে কখনো মুক্ত অবস্থায় থাকতে পারে না। তারা কারো না কারোর সাথে যুক্ত হয়ে কিন্তু অবশ্যই যৌগ তৈরি করবে। যেমন ফর এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি এনএটা আমি কি বললাম? সোডিয়াম। তার সাথে যদি আমি এই ক্লোরিন মৌলটা নেই তাহলে কিন্তু যেটা তৈরি হবে NaCl। একটু খেয়াল করো, NaCl। এই NaClটা কিন্তু তোমাদের সবার বাসায় আছে এবং আমরা কিন্তু এটা প্রতিনিয়ত ব্যবহারও করতেছি, যেটা হচ্ছে খাবার লবণ। কি অবশ্যই তোমাদের সবার বাসায় আছে না? এটা হচ্ছে NaCl, খাবার লবণ। তাহলে দেখো এই সোডিয়াম আর ক্লোরিনের কিন্তু যুক্ত হয়ে কিন্তু সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে, যা আমরা খাবার লবণ নামে পরিচিত। এবং এটা কিন্তু আমাদের বাহ্যিক ব্যবহার আমরা সবসময় করতেছি। কার্বনের কথা তুমি যদি চিন্তা করো, আচ্ছা তোমাদের তো সবার পেন্সিল আছে, এই পেন্সিলের ভেতর যে কালো যে দণ্ডটা আমরা দেখতে পাই এটাই হচ্ছে গ্রাফাইট দণ্ড বা কার্বন দণ্ড বলি আমরা এটাকে। এটা কিন্তু পুরোটাই হচ্ছে কার্বনের তৈরি। সিলিকন, বালি সম্পর্কে তো আমাদের আইডিয়া আছে, মাটি দেখলেই তো আমরা বালি পেয়ে থাকি। এই সিলিকন কিন্তু এই অক্সিজেনের সাথে কিন্তু যুক্ত হয়, সিলিকন যোগ অক্সিজেন মিলে কিন্তু আমাদের হবে সিলিকন ডাই অক্সাইড, যৌগ তৈরি করবে। তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা যৌগই কিন্তু আমরা প্রকৃতিতে পাচ্ছি, কিন্তু সেটা ভিন্ন ভিন্ন রূপে, এবং প্রত্যেকটি মৌলই কিন্তু তারা একে অপরের সাথে যুক্ত হয়ে যৌগ তৈরি করতেছে। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এখন আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানবো। তোমরা হয়তো অষ্টম শ্রেণীতে যোজনী সম্পর্কে একটু ধারণা নিয়েছ। যোজনী, তো যোজনী বিষয়টা কি? এটা হচ্ছে আমরা বলবো রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। এবং আমাদের যদি তোমাদের যে মৌলগুলি আমি দেখালাম সেই মৌলগুলির যদি যোজনী সম্পর্কে তোমার সম্যক ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি কেমিস্ট্রি পড়তে পারবে না, তোমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বলতেছি যোজনী সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে, এবং আমাদের ক্লাসগুলো যদি তোমরা ফলো করো অবশ্যই কিন্তু যোজনীটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো যোজনী আসলে কি? যোজনী শব্দের যদি আমি অভিধানিক একটা সহজ অর্থ ধরি সেটা হচ্ছে হাত। হাত তো আমরা চিনি।
হাতড়া হচ্ছে যে কোনো কিছু ধরা, কোনো কিছু ধরতে হবে আমাদের। তাহলে আমরা এটা বলতে পারি যে একটি মৌল যখন অপর একটি মৌলকে ধরবে সেটাই হচ্ছে তার যোজনী, বা তার সাথে যুক্ত হবে বা যুক্ত হওয়ার ক্ষমতাটা। এখন একটা মৌল তো একাধিক মৌল ধরতে পারে। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি তোমাদের, অক্সিজেন, এটা তো তোমরা চেনো। অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে আমি এটাকে 2 কেন বলবো, কিভাবে বুঝলাম এটার যোজনী 2? এই অক্সিজেনের সাথে কিন্তু দেখো 2টি হাইড্রোজেন পরমাণু কিন্তু যুক্ত আছে। তাহলে কোন মৌলের সাথে যে কয়টি একযোজীমূলক যুক্ত থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে তার যোজনী। তাহলে অক্সিজেনের সাথে কয়টি হাইড্রোজেন যুক্ত আছে? 2টি। তাহলে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এখন একটু চিন্তা করো, HCl। ক্লোরিনের সাথে কয়টি হাইড্রোজেন যুক্ত আছে? 1টি। তাহলে ক্লোরিনের যোজনী 1। আবার হাইড্রোজেনের যোজনী, হাইড্রোজেনের সাথে ক্লোরিনও যুক্ত আছে 1টি, তাহলে এখানে হাইড্রোজেনের যোজনীও 1। তাহলে একটা মৌলের সাথে কয়টা একযোজীমূলক যুক্ত আছে সেটার দ্বারাই কিন্তু আমরা যোজনীটা নির্ণয় করতে পারব। এবং আমরা এটাও বলতে পারি যে যখন কোনো মৌল বন্ধনে অংশগ্রহণ করবে তখন সেই মৌলটি তার সর্বশেষ শক্তি স্তর থেকে যে কয়টি ইলেকট্রন ত্যাগ করবে তার সংখ্যাটা ওই মৌলের যোজনী। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা ধাতু, অধাতু, উপধাতু এবং তাদের যোজনী সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের পড়াটা অনেক সহজ হয়ে যাবে এবং এটা আমাদের কাজে লাগবে। তাহলে আশা করি আমরা যে একটু বেসিকলি আজকে আলোচনা করলাম বিষয়গুলো তোমরা খুব ভালো বুঝতে পেরেছ। তো প্রতিনিয়ত তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে, প্রতিনিয়ত আমাদের ক্লাসে তোমরা জুম, রুম, অ্যাপসগুলোতে অংশগ্রহণ করবে। আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে রুটিন করে ক্লাস নেব। আর আমরা চাচ্ছি তোমাদের যে বৈশ্বিক মহামারীর কারণে পড়াশোনায় যে ঘাটতি পড়েছে এটা আমরা 2021 সালের প্রথম থেকেই তোমাদের পূরণ করার চেষ্টা করব। এই অঙ্গীকার নিয়ে আমরা শেষ করছি আজকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।